নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির একদা আর্যাবর্তে। আজ দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। এই অধ্যায়ের নাম দৈবাস্ত্র। গল্প ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। শুরু করি। দৈবাস্ত্র প্রাককথন। মগধ রাজ্যের ছোট্ট একটি নামহীন গ্রাম। সূর্যাস্ত হতে বেশি দেরি নেই। একটি বটগাছের ছায়ায় শুয়ে আছেন বিষ্ণুগুপ্ত। একদল ছেলে খেলা করছে সামনের খোলা প্রান্তরে। সেদিকে তাকিয়ে আছেন বটে বিষ্ণুগুপ্ত, কিন্তু সেদিকে তার মনোযোগ নেই। তিনি দীর্ঘ পথযাত্রায় ক্লান্ত, মন তার চেয়েও বেশি বিষণ্ণ। নিজের অপমানের প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে তিনি ভুল করে ফেলেছেন। তার মন অস্থির। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে যোগ দ্বারা মন শান্ত করার চেষ্টা করেও বিফল হয়েছেন বিষ্ণুগুপ্ত। অবশেষে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন গাছের ছায়ায়। যার উপর নির্ভর করে আছে গোটা দেশের ভবিষ্যৎ, সেই মানুষটাকে বেছে নিতে যদি আমার ভুল হয়, তবে ইতিহাস আমাকে কোনো দিন ক্ষমা করবে না। নিজের মনেই কথাগুলো ভাবলেন বিষ্ণুগুপ্ত। তার অবস্থা এই মুহূর্তে এমন এক যোদ্ধার মতো, যে যুদ্ধে যেতে প্রস্তুত, কিন্তু কিছুতেই যথাযথ অস্ত্রটা খুঁজে পাচ্ছে না। রাস্তায় প্রচুর তরবারি পড়ে আছে, কিন্তু সেগুলো নিয়ে কয়েকবার অভ্যাস করতে গিয়েই বুঝতে পারছে যে এই তরবারিগুলো তার জন্যে নয়। এগুলো হয় ভঙ্গুর, বা ধার কম, বা অত্যধিক ভারী, বা অত্যন্ত হালকা। সঠিক 80টি যোদ্ধা খুঁজে পাচ্ছে না বহু সন্ধান করেও। নিজের মনেই বিড়বিড় করে বিষ্ণুগুপ্ত বললেন, হে ঈশ্বর, ইঙ্গিত দাও, কোথায় খুঁজে পাবো আমি তাকে, যে হবে ভবিষ্যতের সম্রাট, যার অধীনে এক হবে গোটা আর্যাবর্ত? কোথায় খুঁজে পাবো আমি আমার রাজগুণ সম্পন্ন ভাবী সম্রাটকে? মহারাজের জয় হোক। নিবেদন করো সৈনিক। মহারাজ, এই যে চোরকে ধরে এনেছি। একদল ছেলে রাজা রাজা খেলছে। তাদের চিৎকারে চিন্তা সূত্রে বাধা পড়ায় কিছুটা বিরক্ত হলেন বিষ্ণুগুপ্ত। নিতান্ত নিরুৎসাহীভাবে তাদের দিকে আবার মুখ ফেরালেন তিনি। 9 থেকে 12 বছর বয়সী একদল বালক। প্রত্যেকের এক পায়ে শেকল পরানোর বেড়ি রয়েছে দেখে বিষ্ণুগুপ্তর বুঝতে অসুবিধা হলো না যে এরা সকলেই দাস। সম্ভবত অভাবের তাড়নায় এদের মাতা পিতাই এদের বিক্রি করে দিয়েছে। অপশাসনের নোংরা পাকে আকণ্ঠ ডুবে থাকা এই মগধ রাজ্যে সবই সম্ভব। 5-6টা ছেলে মাটিতে বসে আছে। 2জন সৈনিক সেজেছে, তাদের হাতে লাঠি। তাদের মধ্যে আর একজন একটি ছেলেকে ধরে রয়েছে, সেই চোর। এই বালকটির মুখ দেখেই অনুমান করা যায় যে খেলায় চোর সাজার বিন্দুমাত্র ইচ্ছা তার ছিল না। সম্ভবত আগের কোনো খেলায় সে পরাজিত হয়েছে বলে তাকে এইবার চোরের ভূমিকা দেওয়া হয়েছে। একটি ছেলে একটু উঁচু পাথরের ওপর বেশ রাজকীয় ভঙ্গিতে বসে আছে। ছেলেটার মাথায় পাতা দিয়ে গাঁথা যে জিনিসটা দেখা যাচ্ছে, এই খেলায় সম্ভবত সেটা রাজমুকুট। বালকটির বসার ভঙ্গি বেশ রাজকীয় বটে। প্রতিটা বালকের স্বাস্থ্য দুর্বল। তাদের প্রভু সম্ভবত তাদের উদরপূর্তির জন্যে বেশি অন্ন ব্যয় করেন না। নিয়ে এসো চোরকে আমার সামনে। 2জন টেনে নিয়ে গেল চোরকে মহারাজের সামনে। পাথরের উপর বসা বালকটি বলল, তুমি রুটি চুরি করেছ? হ্যাঁ মহারাজ। কেন করেছ চুরি? আমার খিদে পেয়েছিল তাই। বেশ, তোমার সাজা 5 ঘা লাঠি, আর আমার নিজের 5 ঘা। একজন সভাসদ বেশ অবাক হয়ে বলে উঠল, চোরকে লাঠিপেটা করা হবে, রাজাকে কেন একই সাজা দেওয়া হবে? কারণ
যে দেশের মানুষকে সামান্য একটি রুটিও চুরি করে খেতে হয়, সেই দেশের রাজা একটি অপদার্থ। রাজ্যের মানুষের পেটে ক্ষুধা থাকলে তার দায় রাজা এড়াতে পারে না, তাই আমিও চোরের সমান দোষী। কান খাড়া হয়ে গিয়েছে বিষ্ণুগুপ্তর। তিনি উঠে বসেছেন, তার ললাটে তীব্র ভ্রুকুটি। উঠে দাঁড়িয়ে এক পা করে তিনি এগোলেন বালকদের দলটার দিকে। তাকে আসতে দেখে কয়েকজন দ্রুত সরে পড়ল, কয়েকজন দাঁড়িয়ে থাকলেও কয়েক পা পিছিয়ে গেল। শুধু মাথায় পাতার মুকুট আর পাথরের সিংহাসনে বসে থাকা রাজাটি নিশ্চল কিন্তু সতর্কভাবে বসে রইল। বিষ্ণুগুপ্ত কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি রাজা? মাথায় ওটা কি, মুকুট? হ্যাঁ, কিন্তু রাজার পায়ে দাসের বেড়ি কেন? কে বিক্রি করেছে তোমায়, পিতা, মাতা? না, আমি নিজেই নিজেকে বিক্রি করেছি। বিস্মিত হয়ে বিষ্ণুগুপ্ত প্রশ্ন করলেন, সে কি, কেন? রাজা ধনানন্দর সেনা আমার গোটা গ্রাম জ্বালিয়ে দিয়েছে। আমি তখন গ্রামে ছিলাম না। ফিরে এসে শুনলাম গ্রামের লোকজনের অনেককে বন্দি করেছে। তাই রাজার কাছে গেলাম পিতা মাতার খোঁজ করতে। তারপর? রাজার এক সৈনিক বলল, বাবা মায়ের খোঁজ দেবে যদি একটি কার্যাপন তাকে দিই। আমার কাছে তো সেটা ছিল না, তাই বাজারে এসে এক প্রভুর কাছে নিজেকে বিক্রি করে দিই এক কার্যাপনে। যতই শুনছেন ততই বিস্মিত হয়ে যাচ্ছেন বিষ্ণুগুপ্ত। জানতে চাইলেন, তারপর সৈনিক তোমার মাতা পিতার খোঁজ দিল? মাথা নিচু করল বালক, বলল, মুদ্রা নিয়ে সৈনিক জানালো যে আমার পিতা মাতা মৃত। গ্রামের সবাইকেই হত্যা করেছে সৈনিকরা। চোখের জল লুকোতে চোখ তুলল না বালক। বিষ্ণুগুপ্ত লক্ষ্য করছিলেন বালককে। আয়ু 9 অথবা 10-এর অধিক নয়, পরনে নোংরা এক টুকরো কাপড়। বিষ্ণুগুপ্ত প্রশ্ন করলেন, তোমার বংশ কি? আমি ক্ষত্রিয়। বিষ্ণুগুপ্ত আরও কিছু প্রশ্ন করতেই যাচ্ছিলেন, এমন সময় হঠাৎই কেউ চেঁচিয়ে উঠল, এই যে অলসের দল, বিকেলের কাজগুলো কে করবে? শিগগির এই দিকে আয় তোরা, না হলে চাপকে পিঠের। লোকটি সামনে দাঁড়িয়ে থাকা ব্রাহ্মণকে দেখে কথা মাঝপথে থামিয়ে দিল। তারপর বলল, প্রণাম ব্রাহ্মণদেব। বিষ্ণুগুপ্ত প্রশ্ন করলেন, এরা সবাই তোমার দাস? আজ্ঞে হ্যাঁ। বিষ্ণুগুপ্ত রাজা সেজে থাকা ছেলেটির দিকে তর্জনীর ইঙ্গিত করে প্রশ্ন করলেন, তোমার থেকে যদি আমি এই বালকটিকে ক্রয় করতে চাই তবে কত দাম লাগবে? লোকটি একবার ব্রাহ্মণের দিকে আর একবার তার দাস বালকটির দিকে তাকালো। ছেলেটা দুর্বল, শরীরে বল কম, তাকে সস্তায় ছেড়ে দিতে তার আপত্তি নেই। কিন্তু ভাবল, সুযোগ যখন পাওয়া যাচ্ছে তখন একটু বেশি দাম চেয়ে দেখা যেতেই পারে। যদিও এই কুরূপ ব্রাহ্মণের কাছে বেশি অর্থ থাকার কথা নয়। আগে এই দাসটি বড়ই কর্মঠ, তাই এক কাহাপনের কমে তো। কথা শেষ করার আগেই ব্রাহ্মণ তার কাপড়ের ছোট থলে থেকে 2টি স্বর্ণমুদ্রা বের করে ছুঁড়ে দিলেন দাসের প্রভুর দিকে। বললেন, একটি মুদ্রার দাম, আর দ্বিতীয়টা ওর পায়ের লোহার বেড়ি কাটার জন্য দিলাম। সেই সঙ্গে কিছু খাদ্যের দাম দিলাম। আজ থেকে এই বালকটি আমার হলো। 2টি স্বর্ণমুদ্রা পেয়ে চোখ চকচক করে উঠল লোকটির। মনে মনে আফসোস করল যে বড্ড ভুল হয়ে গিয়েছে, আগে জানলে আরও বেশি দাম চাওয়া যেত। যাকে 2টি স্বর্ণমুদ্রা কম নয়। মনে মনে হাসলেন বিষ্ণুগুপ্ত। 2টি কেন, 200টি স্বর্ণমুদ্রা দিতে হলেও তার কোনো সমস্যা নেই, কারণ সবকটি স্বর্ণমুদ্রাই নকল। এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা নকল মুদ্রা, যার সঙ্গে আসল স্বর্ণমুদ্রার পার্থক্য করা অসম্ভব। এমনকি এর ওজনও স্বর্ণের সমান। চন্দ্রগুপ্ত হঠাৎ বলে উঠল, না। বিষ্ণুগুপ্ত কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, না?
তুমি কি মুক্তি পেতে চাও না বালক? চাই ব্রাহ্মণদেব, কিন্তু আমার মিত্রদের বন্দি দশায় ফেলে আমি একা কিভাবে মুক্তি পাই? আপনি যদি তাদেরও মুক্তি দেন তবে আমি কথা দিচ্ছি আমি তাদের সবার মুক্তির মূল্য আপনার দাসত্ব করে শোধ দেব। বিষ্ণুগুপ্তর চোখে বিস্ময় ফুটে উঠল, ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল এক মুহূর্তের জন্যে। না, এইবার তার নির্বাচন ভুল হয়নি। এই বুঝি দুটি স্বর্ণমুদ্রা হাতছাড়া হয়ে যায়, সেই আশঙ্কায় রেগে গিয়ে ছেলেটিকে আঘাত করতে হাত ওঠাচ্ছিল তার মনিব লোকটি। তাকে কড়া গলায় নিষেধ করলেন ব্রাহ্মণ। এক মুঠো স্বর্ণমুদ্রা বের করে তার সামনে লোলুপ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটির হাতে দিলেন বিষ্ণুগুপ্ত। এই নাও, মুক্তি দাও সবাইকে। যদিও মনে মনে বিষ্ণুগুপ্ত জানেন যে সবাইকে মুক্তি দিয়েও লাভ নেই, এই বালকরা বাড়ি ফিরে গেলে আবারও এদের বিক্রি করা হবে, আর বাড়ি না ফিরলে অনাথ ছেলেদের কেউ না কেউ আবারও ধরে দাস বানাবে। মুখে সে কথা বলে এই সরল বালকটির মন ভাঙলেন না তিনি। বিষ্ণুগুপ্ত এইবার এগিয়ে গিয়ে বালকটির মাথায় হাত রাখলেন, বললেন, আমি চনকপুত্র বিষ্ণুগুপ্ত চাণক্য, সুদূর গান্ধার দেশে অবস্থিত তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য। আজ থেকে তুমি আমার শিষ্য হলে। তোমার নাম কি? বালক বিস্মিত হয়ে তাকিয়েছিল ব্রাহ্মণের দিকে। উত্তর দিল, চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম সরবর্থ সিদ্ধি এবং আমার মায়ের নাম মুরা। আমি মুরা পুত্র চন্দ্রগুপ্ত। আগে যে কার্যাপন কথাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রৌপ্য মুদ্রা, আর কাহাপন স্বর্ণমুদ্রা। এই কাহিনী বিস্তারিত পাবেন হত্যাশাস্ত্র বইয়ে। প্রথম পর্ব 1। কয়েক বছর পরের কথা। স্থান তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। প্রধান আচার্য ভদ্রভট্ট ও আচার্য চাণক্য পাশাপাশি ধীর পদক্ষেপে হাঁটছেন খোলা প্রাঙ্গণে। তারা নিজেদের মধ্যে নিচু স্বরে নানা বিষয় নিয়ে আলোচনা করছেন। পাশ দিয়ে কোনো ছাত্র যাওয়ার সময় দাঁড়িয়ে সমীহর সঙ্গে নতমস্তকে নিঃশব্দ প্রণাম জানিয়ে যাচ্ছে। গভীর আলোচনার মধ্যেই কিন্তু তারা দুজন প্রতিটি ছাত্রর অভিবাদনের প্রতি উত্তর সামান্য মাথা নাড়িয়ে দিচ্ছেন। এটাই শিক্ষকদের আচার, প্রতিটি মানুষকে ছোট বড় নির্বিশেষে সম্মান জানানো। প্রধান আচার্য বলেন যে ছাত্ররা যতটা না শিক্ষকের থেকে শেখে তার চেয়ে অধিক তারা শিক্ষককে দেখে শেখে। অতএব যদি কোনো আচার্য তার ছাত্রকে কোনো নিয়ম অনুরূপ চালনা করতে চায় তবে সর্বপ্রথম সেই নিয়ম শিক্ষককে নিজেকে মেনে চলতে হবে। প্রধান আচার্য নিজেই একসময় চাণক্যর গুরু ছিলেন, অতএব তারা সুযোগ পেলেই দেশ, রাজনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করেন। আজও তাই হচ্ছিল। হাঁটতে হাঁটতে কখন যেন তারা যুদ্ধকলা বিভাগের সামনে চলে এসেছেন। সময়টা বিকেল। এই সময়ে সাধারণত যুদ্ধকলা বিভাগ বন্ধ থাকে, কারণ এই বিদ্যা সাধারণত শুধু রাজকুমারদের জন্য ধার্য হয়। তারা সকালে যুদ্ধকলা অশ্বারোহণ অভ্যাস করে, কিন্তু এখন প্রধান আচার্যর অনুমতিতে আলাদাভাবে 6 ছাত্রকে এই শিক্ষা দেওয়া হচ্ছে। এরা 6 জনই চাণক্যর আশ্রমের ছাত্র, তারই শিষ্য। তাদের এই অতিরিক্ত শিক্ষার অনুরোধ চাণক্যই করেছিলেন কয়েক মাস পূর্বে। এই বিদ্যালয়ে অস্ত্র শিক্ষকদের মধ্যে সবচেয়ে সেরা শিক্ষক যিনি, সেই আর্য সেন এখন 6 জনকে অসি চালনা শেখাচ্ছেন। ইনি পূর্বে ছিলেন বৈশালীর সেনাপতি, প্রায় কিংবদন্তি পর্যায়ের মহাযোদ্ধা, যে কারণে মগধ বৈশালীর সঙ্গে যুদ্ধ করতে ভয় পেত। সেই আর্য সেন এখন এই বিদ্যালয়ের শিক্ষক। তার কাছে অস্ত্র চালনা শিখতে রাজকুমাররা অত্যধিক অনুদান দিতেও প্রস্তুত থাকে, এবং আর্য সেন রাজকুমার ব্যতীত কাউকে শিক্ষা প্রদান করেন না সাধারণত। কিন্তু এই মুহূর্তে তার 6 ছাত্রদের মধ্যে কেউই রাজপুত্র নয়। চাণক্য ও প্রধান আচার্য ভদ্রভট্ট আলোচনা থামিয়ে তাদের অভ্যাস দেখলেন কয়েক মুহূর্ত। ছাত্র বা আচার্য এতটাই মগ্ন
কেউই তাদের উপস্থিতি টের পায়নি। প্রধান আচার্য হেসে বললেন, বিষ্ণু, দেখেছ আর্যসেনকে কি উৎসাহ নিয়ে অসি চালনা শেখাচ্ছে তোমার ছাত্রদের? বর্তমানে তাকে এরূপ দেখে কে অনুমান করতে পারবে যে কয়েক মাস পূর্বেই তার প্রবল আপত্তি ছিল রাজকুমার ব্যতীত এই 6 জনকে শিক্ষাদান করা নিয়ে? এ অসম্ভব কিভাবে সম্ভব করলে বিষ্ণু? চাণক্য মনোযোগ দিয়ে দেখছিলেন তার শিষ্যদের। তাদের দিক থেকে চোখ না সরিয়েই উত্তর দিলেন, বিশ্বের বেশিরভাগ অসম্ভব কাজই আসলে সম্ভব। শুধুমাত্র কার্যটা সম্পন্ন করাটাই এতটাই কঠিন হয়ে থাকে যে কারণে কার্যটাকে আপাত দৃষ্টিতে অসম্ভব বলে ভ্রম হয়। আবারও হেসে প্রধানাচার্য প্রশ্ন করলেন, সেই কঠিন কাজটাই বা করলে কিভাবে? আমি করিনি, আমার শিষ্যরা করেছে। আমি শুধু ওদের উপায় বলেছিলাম মাত্র। বাকিটা ওদের অধ্যবসায় দ্বারা সম্ভব হয়েছে। আর্যসেন আমার শিষ্যদের শিক্ষাদানের প্রস্তাবে আপত্তি করায় আমি তাকে বলেছিলাম যে সে যেন মাত্র 1 মাস সময় দেয় আমার ছাত্রদের। এই 1 মাসে যদি তারা আর্যসেনের আশানুরূপ ফল করতে না পারে তবে যেন তাদের বহিষ্কার করা হয়। এও বলেছিলাম যে আমার ছাত্ররা যে কোনো উচ্চ কুলের রাজকুমারদের চেয়ে উন্নতি করবে এই অল্প সময়ে। আমার 6 শিষ্যই তাই করতে সক্ষম হয়েছে। প্রধান আচার্য বললেন, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। মাত্র কয়েক মাসেই এই কিশোররা কুশল যোদ্ধা হয়ে উঠেছে। ছাত্রদের উন্নতি দেখে শিক্ষক হিসেবে আর্যসেনও প্রবল উৎসাহী হয়েছে স্বাভাবিকভাবেই। কিন্তু তোমার ছাত্ররা কিভাবে এত কুশল হলো এত কম সময়ে? অভ্যাসের কোনো বিকল্প নেই। তা তো আপনার থেকেই শিখেছি গুরুদেব। গত কয়েক মাস ধরে সূর্যোদয়ের পূর্বে আমি আমার শিষ্যদের অভ্যাস করিয়েছি প্রতিদিন। যে অস্ত্রচালনা আর্যসেন তাদের শেখাতো, পরের দিন প্রভাতে আমি সেটাই তাদের অভ্যাস করতে বলতাম। শুধু সেই সময়ে তাদের শরীরে আমি বেঁধে দিতাম কিছু ভারী পাথর। বিস্মিত হয়ে প্রধান আচার্য চাণক্যর দিকে ফিরে প্রশ্ন করলেন, পাথর বেঁধে দিতে? সে কি? শরীরে ওজন নিয়ে অস্ত্রচালনা প্রায় 10 গুণ বেশি কঠিন হয়ে যায়। প্রতিদিন এই 6 জন এই প্রতিকূলতা নিয়ে অভ্যাস করেছে, যার ফলে পরের দিন আর্যসেনের কাছে বিনা ওজনে অস্ত্র শিক্ষা তাদের কাছে প্রভাতের অভ্যাসের চেয়ে অনেক সহজ মনে হয়েছে। এই কঠিন অভ্যাসের ফলে খুব দ্রুত তারা সবাই উন্নতি করেছে। ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে চাণক্যর দিকে তাকিয়ে প্রধান আচার্য জিজ্ঞেস করলেন, আর চন্দ্রগুপ্ত? চাণক্য এই প্রশ্নের ইঙ্গিত বুঝতে পেরেই উত্তর দিল, দৈহিক বল ও আয়ুর দিক থেকে চন্দ্রগুপ্ত অন্যদের চেয়ে সবচেয়ে ছোট হলেও সে সবার চেয়ে বেশি জেদি। এই কার্য সর্বাপেক্ষা কঠিন ছিল তার পক্ষে, কিন্তু দেখতেই পাচ্ছেন সে উত্তমভাবে কৃতকার্য হয়েছে। প্রধান আচার্য কিছুক্ষণ কিছুই বললেন না, শুধু 6 কিশোরের তরবারি চালানো দক্ষতা দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব লঘু কণ্ঠে বললেন, মগধের ভবিষ্যৎ সম্রাট হিসেবে তুমি এই 6 জনের মধ্যে কাকে নির্বাচন করেছ তা আমি অনুমান করতে পারি, কিন্তু বিষ্ণুগুপ্ত, বাকি 5 জনও সমান দক্ষ ও সম্রাট হওয়ার দাবিদার। ভবিষ্যতে কে সম্রাট হবে তা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ হবে না তার নিশ্চয়তা কোথায়? কয়েক মুহূর্ত কোনো উত্তর দিলেন না চাণক্য। তারপর বললেন, রাজা সেই হবে যার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। সব গুণের চেয়েও একজন রাজার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় গুণ হল নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। আমার নির্বাচন যদি ঠিক হয়ে থাকে তবে আমাকে কিছু বলতে হবে না। আমার শিষ্যরাই নিজেদের মধ্যে থেকে সেই নেতাকে বেছে নেবে। যার মধ্যে সহজাত নেতা হওয়ার গুণ আছে সেই হবে আগামী সম্রাট। কিন্তু কিভাবে বিষ্ণুগুপ্ত, কিভাবে এই প্রায় সমবয়সী কিশোররা নির্বাচন করবে তাদের নেতাকে? অন্যমনস্ক ভঙ্গিতে চাণক্য উত্তর দিলেন, আমার একটি পরিকল্পনা আছে। 2য় অধ্যায়। গুরুদেব,
আজ আমরা সবাই সফলভাবে সব ধরনের অস্ত্রশস্ত্রের ব্যবহার শিখে উঠতে পেরেছি। চাণক্যর সামনে মাটিতে হাঁটুর ওপর ভর করে বসে নতমস্তকে প্রণাম করল তার 6 শিষ্য। এই 6 জনকে চাণক্য নিজে বেছে নিয়েছেন তার শিষ্য হিসেবে। আসন্ন ভবিষ্যতে মগধের রাজসিংহাসন থেকে অপদার্থ সম্রাট ধনানন্দকে উৎখাত করে মগধের অধীনে গোটা আর্যাবর্তকে এক করার স্বপ্ন আচার্য চাণক্য দেখেছিলেন কয়েক বছর পূর্বে। চাণক্য জানেন যে ভারতকে এক করার চেয়েও কঠিন কাজ হবে তাকে শাসন করা, কারণ যে দেশে মানুষের ভাষা পর্যন্ত প্রতি 7 যোজন অন্তর পাল্টে যায়, সেই দেশে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়তে গেলে তা একা একজন রাজার পক্ষে পরিচালনা করা বাস্তবে সম্ভব নয়। তার প্রয়োজন হবে বিশ্বস্ত কয়েকজন সঙ্গীর, যারা প্রয়োজনে সম্রাটের প্রতিনিধি হিসেবে দূরের রাজ্য শাসন করবে, যারা প্রয়োজনে একাধারে হবে রাজার বিশ্বস্ত সেনাপতি, অন্যদিকে হবে রাজার পরামর্শদাতা। একজন রাজা লোকচক্ষুর সামনে থাকবে, কিন্তু তার আড়ালে থাকবে আরও কয়েকজন যারা রাজার মতোই রাজকার্য পরিচালনা করবে সবার আড়ালে থেকে। চাণক্য হাত তুলে আশীর্বাদের ভঙ্গি করে বললেন, যশস্বী ভব। তোমরা সবাই অনেক পরিশ্রমের ফলে এই বিদ্যা লাভ করেছ, কিন্তু মনে রেখো, নিয়মিত অনুশীলন ছাড়া এই বিদ্যা তোমরা ভুলে যাবে। অস্ত্র যেমন অব্যবহৃত পড়ে থাকলে তাতে জং ধরে, সেভাবেই যোদ্ধার শরীরেও জং ধরে যায় অনুশীলন না করলে। চাণক্য কথা থামিয়ে সবার দিকে চোখ বুলিয়ে নিলেন। বললেন, সব অস্ত্রশস্ত্রের ব্যবহার জানলেও সাধারণত মানুষ মহারথ মাত্র একটি বা পরজোর 2 প্রকার অস্ত্র লাভ করতে সক্ষম হয়। যেমন অর্জুনের ছিল ধনু, ভীমের ছিল গদা, আর্যসেন সেই বিরল যোদ্ধাদের একজন যিনি আমার জানা মতে অন্তত 5টি অস্ত্রে পারদর্শী। কিন্তু তোমরা কে কোন অস্ত্র বেছে নিয়েছ? প্রথমে উত্তর দিল পুরুষ দত্ত। আচার্য, আমি বেছে নিয়েছি ধনুষ বাণ। আচার্য আর্যসেন আমার লক্ষ্যভেদ ক্ষমতায় হর্ষিত হয়ে এক বিশেষ গুপ্তবিদ্যা শিখিয়েছেন। পুরুষ দত্ত কিশোর সুলভ আগ্রহ নিয়ে আচার্যর দিকে চেয়ে রইল, এই অপেক্ষায় যে এর পরেই আচার্য জানতে চাইবেন যে কি সেই গুপ্তবিদ্যা। কিন্তু চাণক্য পুরুষ দত্তকে অবাক করে দিয়ে বললেন, জানি তুমি শব্দভেদী বিদ্যা রপ্ত করেছ। কিন্তু আপনি তা কিভাবে জানলেন আচার্য? আচার্য আর্যসেন আপনাকে বলেছেন? চাণক্যর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বললেন, না, তিনি যথাযথ গোপনীয়তা পালন করেছেন। আর্যসেন যে অন্ধকারে লক্ষ্যভেদ করতে জানেন তা আমার জানা ছিল। গত কয়েকদিন যাবৎ তোমায় আমি হঠাৎ চমকে উঠতে দেখেছি, সামান্য শব্দ হলেও। অর্থাৎ তুমি তোমার শ্রবণ শক্তিকে সূক্ষ্মাতি সূক্ষ্ম শব্দ শুনতে অভ্যস্ত করেছ। যুক্তি নির্ভর অনুমান দ্বারা সহজেই বোঝা যায় যে এটা শব্দভেদী অনুশীলনের ফল। তোমার এই কৃতিত্বে আমি প্রীত হয়েছি। পুরুষ দত্তর বিস্মিত ভাব কাটার আগেই শশাঙ্ক বলল, গুরুদেব, আমি অশ্বারোহণ করে যুদ্ধে বিশেষভাবে সক্ষম। ঘোড়ার গতি ব্যবহার করে এই দীর্ঘ তরবারি দিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে শিখেছি। সাধু শশাঙ্ক, তোমার এই ক্ষমতা তোমায় রণক্ষেত্রে একজন উৎকৃষ্ট সেনাপতি ও যোদ্ধা হিসেবে পরিচিতি দেবে আগামীতে। আদিত্য, তুমি? আদিত্য চাণক্যর ছাত্রদের মধ্যে সবচেয়ে বিশালদেহী ও শক্তিশালী। সে উত্তর দিল, আচার্য আর্যসেন আমার বাহুবল প্রত্যক্ষ করে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন মল্লযুদ্ধ বা গদা যুদ্ধের। কুস্তিতে আমি অনেককে ধরাশায়ী করেছি। অতএব বলতে পারেন আমিই এক্ষেত্রে গদাধারী ভীম। চাণক্য মৃদু মাথা নেড়ে বললেন, আর্যসেন বিচক্ষণ শিক্ষক। তিনি অত্যন্ত যথাযথ অস্ত্র নির্বাচন করেছেন তোমার জন্যে। এরপর অক্ষয় বলল, আমি ভল্ল ব্যবহারে দক্ষতা লাভ করেছি। এছাড়া তরবারিতেও নেহাতি মন্দ নই।
সাধু অক্ষয়, তুমি একাধিক অস্ত্রচালনায় দক্ষ হয়েছ জেনে খুশি হলাম, কিন্তু আরও একটি বিষয়ে যে জ্ঞান তুমি লাভ করেছ সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে আগামীতে। আপনি কি আমার রসায়ন ও আয়ুর্বেদ চর্চার কথা বলছেন আচার্য? হ্যাঁ বৎস, ঔষধি উদ্ভিদ বিষয়ে তোমার জ্ঞানের কথা আচার্য যোগরাজ নিজে বলেছেন আমায়। তিনি তোমার ওপর খুবই প্রসন্ন হয়েছেন। বেশ বেশ, এবার তুমি বলো জীবসিদ্ধি। জীবসিদ্ধি কিছুটা ইতস্তত করে নিজের কোমর থেকে একটি তরবারি বের করল। তরবারিটা দৈর্ঘ্যে সাধারণ তরবারির চেয়ে ছোট, কিন্তু কৃপাণের চেয়ে বড়। জীবসিদ্ধি বলল, কেন জানি না, কিন্তু বড় অসির চেয়ে আমি এই বিশেষ তরবারিটা ব্যবহারে বেশি স্বচ্ছন্দ, যদিও এটাকে ঠিক যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার মতো অস্ত্র বলা যায় না। চাণক্যর ঠোঁটের কোণে হাসি ফুটল। গভীর অন্তর্ভেদী দৃষ্টিতে জীবসিদ্ধির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, মানুষ কোন অস্ত্র ব্যবহারে স্বাচ্ছন্দ্য তার থেকে সেই ব্যক্তির চরিত্রের সম্বন্ধে অনেক কিছু অনুধাবন করা সম্ভব। সব যুদ্ধ রণক্ষেত্রে লড়া হয় না জীবসিদ্ধি, তার চেয়েও গুরুত্বপূর্ণ যুদ্ধ চলে সবার চোখের আড়ালে। জীবসিদ্ধি অবাক হয়ে প্রশ্ন করল, আপনি কিসের কথা বলতে চাইছেন আচার্য? চাণক্য উত্তর দিলেন, গুপ্তচর। সেটা কি বস্তু তা তোমার এখন না জানলেও চলবে, তবে নিশ্চিন্ত থাকো, তোমার অস্ত্র নির্বাচন যথাযথ হয়েছে। এবার তুমি বলো চন্দ্রগুপ্ত, তুমি কোন অস্ত্রে পারদর্শিতা লাভ করেছ? চন্দ্রগুপ্ত সরাসরি উত্তর দিল, কোনোটাতেই না গুরুদেব, আমি সেভাবে আলাদা করে কোনো অস্ত্রই বলতে পারবো না, তবে আমি আমার ভ্রাতাদের থেকে শেখার চেষ্টা করছি। চাণক্য চিন্তিত ভঙ্গিতে জানতে চাইলেন, অর্থাৎ তুমি কি বলতে চাইছো যে তুমি কোনো অস্ত্র চালনাই শিখে উঠতে পারোনি? না, তা নয়, আমি সব অস্ত্রের ব্যবহারই আয়ত্ত করেছি, কিন্তু বিশেষভাবে বলার মতো কিছু আমি খুঁজে পাইনি। আমায় ক্ষমা করবেন আচার্য, আমি চেষ্টা করছি। শশাঙ্ক চন্দ্রগুপ্তর সহায়তা করতে এগিয়ে এলো। আচার্য, চন্দ্র কিন্তু তরবারি ভালো চালায়, আমার সঙ্গে নিয়মিত অনুশীলন করেও, খুব দ্রুত উন্নতি করছে। তার কথায় সায় দিল আদিত্য, ও আমার সঙ্গে কুস্তির অনুশীলন করে রোজ, যদিও এখনও আমায় হারাতে পারেনি। হেসে উঠে প্রসন্ন ভঙ্গিতে চন্দ্রগুপ্তর পিঠে মৃদু আঘাত করল আদিত্য। অন্যরাও এক বাক্যে জানালো যে চন্দ্রগুপ্ত সবার সঙ্গে নিয়মিত অনুশীলন করে এবং উন্নতি করছে। আশা করা যায় শীঘ্রই সে তার বিশেষ পারদর্শিতা অর্জন করবে। তার শিষ্যদের মধ্যে এই ভ্রাতৃত্বের ভাব দেখে চাণক্য মনে মনে প্রসন্ন হলেন, যদিও মুখে কিছু বললেন না। চাণক্য এইবার গম্ভীর হয়ে বললেন, তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি যে আমাদের মূল উদ্দেশ্য কি? সবাই সমবেত কণ্ঠে বলল, না আচার্য। মনে রেখো, আমাদের দেশ, আমাদের মায়ের, আমাদের প্রয়োজন, তাকে ছিন্ন ভিন্ন করে রেখেছে কিছু স্বার্থপর শাসক। আমাদের অখণ্ড আর্যাবর্ত করতে হবে, আর তা করতে গেলে সর্বপ্রথম কাকে হারাতে হবে? আবারও সবাই একসঙ্গে উত্তর দিল, মগধাধিপতি নন্দ। ঠিক, নিজেদের লক্ষ্যে স্থির থেকো তোমরা। দেশের প্রতি, মাতৃভূমির প্রতি নিজের ঋণের কথা সর্বদা স্মরণে রেখো। চাণক্য চুপ করলেন। কথা বলতে বলতে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। দু চোখ বন্ধ করে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করলেন। চোখ খুলে বললেন, কিন্তু মগধকে পরাজিত করা এত সহজ হবে না। সত্যি বলতে এ প্রায় অসম্ভব কার্য, যদি না। কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন চাণক্য। শশাঙ্ক জিজ্ঞেস করল, যদি না কি আচার্য? চাণক্য একবার তার ছাত্রদের মুখের ওপর দৃষ্টি বুলিয়ে নিয়ে উত্তর দিলেন, যদি না কোনো দৈব শক্তি আমাদের সাহায্য করে। 6 শিষ্য নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল। পুরুষদত্ত প্রশ্ন করল, দৈব শক্তি? কোন দৈব শক্তি আচার্য?
চাণক্য এতক্ষণে শিষ্যদের উপবিষ্ট হতে ইঙ্গিত করলেন এবং নিজেও একটি আসনে উপবিষ্ট হলেন। একটি পাত্রে মধুতে নারকেল পাক দেওয়া লাড্ডু ছাত্রদের দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমরা ক্ষুধার্ত নিশ্চয়ই, খাও। এই লাড্ডু যে প্রচণ্ড মিষ্টি হয় তা শিষ্যরা সবাই জানে, তাই আদিত্য বাদে কেউই গ্রহণ করল না। আদিত্য সর্বভুক, সে যে কোনো ধরনের খাদ্যবস্তু যে কোনো সময়ে উদরস্থ করতে সর্বদা প্রস্তুত থাকে। চাণক্য নিজে একটি লাড্ডু ভেঙে মুখে দিলেন, তারপর কিছুটা ভেবে নিয়ে যেন বললেন, এই ভারতভূমি হল রহস্যের দেশ, কিংবদন্তির দেশ। সেই রকমই একটা কিংবদন্তির কথা আমি তোমাদের শোনাতে চাই। কথিত আছে, একবার রাবণ নিজ ক্ষমতার অন্ধ দর্পে শিবসহ কৈলাস পর্বত লঙ্কায় তুলে নিয়ে যেতে চেয়েছিল। সে ছিল প্রচণ্ড শিবভক্ত। অন্ধ ভক্তি সর্বদাই বুদ্ধি নাশ করে। রাবণের ক্ষেত্রেও তাই হয়েছিল। সে নিজের সমস্ত বল লাগিয়ে কৈলাস পর্বত তুলতে গেল। মহাদেব সব সহ্য করতে পারেন, কিন্তু ঔদ্ধত্য নয়। তাই তিনি শুধুমাত্র তার পায়ের একটি আঙুলের চাপ দিতেই গোটা পর্বতের নিচে চাপা পড়ে রাবণ। রাবণের দর্পচূর্ণ হয়। সে ওই অসহায় অবস্থা থেকে মুক্তি পেতে প্রায়শ্চিত্ত করতে শিবের স্তুতিগান শুরু করে। বহুকাল চেষ্টার পর দেবাদিদেব শিব অবশেষে সন্তুষ্ট হন। পর্বত থেকে আঙুল তুলে মুক্তি দেন রাবণকে এবং তাকে প্রদান করেন একটি তরবারি। সেই তরবারির নাম চন্দ্রহাস। কথিত আছে যে এই তরবারি হল অজেয়। যে যোদ্ধার হাতে এই অসি থাকবে তাকে কেউ পরাজিত করতে পারবে না। চাণক্য কথা থামিয়ে দেখলেন তার কথা খুব মন দিয়ে শুনছে সবাই। তিনি আবার গল্প শুরু করলেন। কথিত আছে যে রাবণের থেকে এই অবিনাশী তরবারিটি খোয়া গিয়েছিল, যে কারণে শ্রীরাম তাকে যুদ্ধে পরাজিত করতে পেরেছিলেন। কিন্তু আরও একটি প্রচলিত কাহিনী অনুযায়ী সেই তরবারি আসলে খোয়া যায়নি, ওটা চুরি করা হয়েছিল রাবণের থেকে। কে চুরি করেছিল ওটা? দেবরাজ ইন্দ্র। ইন্দ্রকে স্বর্গ ত্যাগ করতে বাধ্য করেছিল রাবণ। ইন্দ্র জানতেন যে ওই তরবারি রাবণের হাতে থাকলে স্বয়ং রামচন্দ্রও তাকে যুদ্ধে পরাজিত করতে পারবেন না। তাই এক প্রহরীর ছদ্মবেশে নিজের মায়া বলে ওই তরবারি চুরি করেছিলেন ইন্দ্র। কিন্তু তিনি সেই তরবারি নিজের সঙ্গে নিয়ে যাননি, কারণ তার এই কীর্তির কথা জানতে পারলে মহাদেব অসন্তুষ্ট হতেন। তাই ইন্দ্র এই তরবারি পৃথিবীতে লুকিয়ে রেখে গিয়েছিলেন। শোনা যায় এই গান্ধার রাজ্যের উত্তরে অবস্থিত দুর্গম গিরি উপত্যকার কোনো এক গোপন স্থানে আজও রক্ষিত রয়েছে সেই চন্দ্রহাস। যে যোদ্ধা সেই তরবারি খুঁজে পাবে সে হবে অজেয়। চাণক্যর কথা শেষ হতেই 6 ছাত্রর মুখে উৎসাহের আলো ফুটে উঠল। সবার মনে যে কথাটা চলছিল সেটা চন্দ্রগুপ্ত এইবার বলে ফেলল। গুরুদেব, ওই অজেয় দৈবাস্ত্র যদি আমরা খুঁজে পাই তবে কি ধনানন্দকে পরাজিত করা সম্ভব? চাণক্য নিজের খোলা চুলের শিখায় হাত বুলিয়ে বললেন, আমার জানা নেই চন্দ্রগুপ্ত। এই কাহিনীর সত্যতা নিয়েও আমি নিশ্চিত নই। কিন্তু তাহলে এই কাহিনী আপনি আমাদের বললেন কেন? চাণক্য কিছুক্ষণ থেমে উত্তর দিলেন, কারণ আজকে প্রভাতে আচার্য প্রমুখর সঙ্গে কথা বলতে গিয়ে একটি তথ্য জানতে পারলাম। তোমরা তো জানোই যে বিশ্ববিদ্যালয়ে নতুন সুবিশাল পুস্তকালয় নির্মাণ চলছে। সমস্ত ছোট বড় পুস্তক গৃহ থেকে সকল পুস্তক সেখানে আনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর ফলে অনেক প্রাচীন পুস্তক ও ভূজপত্র বেরিয়ে আসছে, যা সময়ের সঙ্গে সঙ্গেই বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছিল। কয়েক দিবস পূর্বে এরকমই একটি ভূর্জপত্র পাওয়া গিয়েছে, যাতে রয়েছে একটি প্রাচীন মানচিত্র। মানচিত্র? প্রশ্নটা করল জীবসিদ্ধি। চাণক্য ঘাড় নেড়ে উত্তর দিলেন, হ্যাঁ, একটি প্রাচীন মানচিত্র এবং সেই সঙ্গে একটি প্রাচীন লিপি, যাতে লেখা রয়েছে কয়েকটি কথা, যার অর্থ দাঁড়ায় এইরূপ: এই মানচিত্রের শেষে যে পৌঁছাবে সেই হবে অজেয়।
উত্তেজিত ভঙ্গিতে উঠে দাঁড়িয়েছে 6 কিশোর। পুরুষ দত্ত বলল, আচার্য, আমাদের আদেশ দিন, আমরা উদ্ধার করে আনি চন্দ্রহাস। হ্যাঁ আচার্য, এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করতে পারি না। চাণক্য সকলের দিকে তাকিয়ে জানতে চাইলেন, তোমাদের সবারই কি এই অভিমত? তোমরা এই অস্ত্র লাভ করতে ইচ্ছুক? সমবেত কণ্ঠে উত্তর এলো, হ্যাঁ আচার্য। চাণক্য বললেন, কিন্তু এই মানচিত্রর পথ অতি দুর্গম হবে। হয়তো তোমরা কুশল যোদ্ধা হয়েছ, কিন্তু এই অভিযানের প্রতি পদে তোমাদের জীবন ঝুঁকির সম্মুখীন হতে পারে। তাই এখানে যাওয়ার অনুমতি আমি তোমাদের দিতে পারি না। সবাই হতাশ হলো চাণক্যর কথায়। জীবসিদ্ধি বলল, আচার্য, আপনি কি বিশ্বাস করেন যে এই অস্ত্র উদ্ধার করলে আমরা বাস্তবে মগধকে পরাজিত করার ক্ষমতা লাভ করব? চাণক্যর চোখ উজ্জ্বল হল। তিনি বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি এই অভিযান সফল হলে তোমরা হবে অপরাজেয়। চন্দ্রগুপ্ত কর জোড়ে নত মস্তকে বলল, তবে আমাদের আজ্ঞা দিন আচার্য। তার দেখা দেখি অন্যরাও তাই করল। আদিত্য বলল, চন্দ্রহাস আমরা উদ্ধার করব এবং তা আমরা আপনার সমীপে নিবেদন করব। পুরুষ দত্ত বলল, আচার্য, ধরে নিন সেটাই হবে আপনাকে আমাদের তরফ থেকে গুরু দক্ষিণা। চাণক্য আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, ওঠো তোমরা। তোমাদের মতো বীর শিষ্য লাভ করে আমি গর্বিত। বেশ, তবে তাই হোক। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা রওনা হও দৈবাস্ত্র উদ্ধার অভিযানে। আমি প্রধান আচার্যের সঙ্গে আলোচনা করে সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করতে বলেছি। বিজয়ী ভব। 1 যোজন সমান 14.6 কিলোমিটার। আজ এইটুকু থাক। ভারী কৌতূহলোদ্দীপক এই ঐতিহাসিক উপন্যাস। আমার সঙ্গে সঙ্গে আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।